নমস্কার। আজ আগরতলার দুটো দৃশ্য বা বলতে পারেন একাধিক দৃশ্য তুলনামূলক কথাবার্তায় উদাহরণ হিসাবে থাকবে। সরকার পক্ষ বলছে স্বচ্ছতার সঙ্গে চাকরি দিচ্ছে, বেকারদের হাতে অফার তুলে দিলেন মন্ত্রী রতনলাল নাথ। সরকার বেকারদের নিয়ে প্রতারণা করছে, বেকারদের সঙ্গে ছেলে খেলা করছে, রাজ্যের শূন্য পদগুলো পূরণ করছে না, এমন অভিযোগ তুলে একাধিক চাকরি সংক্রান্ত ইস্যুতে সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সরব হলো বামপন্থী যুব সংগঠন, ছাত্র সংগঠন। তার পাশাপাশি শিক্ষা ভবনের সামনে বেকাররা আন্দোলন করেছেন। ট্যাট উত্তীর্ণ 2022 সালে ট্যাট উত্তীর্ণরা বসে সেখানকার তাদের বক্তব্য তুলে ধরার জন্য শিক্ষা ভবনের মূল ফটকের সামনে বসে পড়েছেন তারা। এই কয়েকটি দৃশ্য অবশ্যই আজকের দিনে রাজধানীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলবেন রাজ্যের একাধিক জায়গায় বিষয়গুলো রয়েছে। প্রথমত, বামপন্থী ছাত্র যুব সংগঠন কয়েকদিন ধরে আন্দোলন করছেন কয়েকটি বিষয়কে সামনে রেখে। মূলত তার মধ্যে অন্যতম হচ্ছে বেকার বিষয় বা বেকারত্বের বিষয়। তার পাশাপাশি ট্যাট উত্তীর্ণ যারা আছেন তারা যেমন রুটিন মাফিক বলতে পারেন আরো কয়েকবার এসছেন, আজকেও এসছেন এবং তারা তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের কাছে। তার পাশাপাশি প্রজ্ঞা ভবনে রাজ্যের কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে সেখানে চাকরির অফার দেওয়া হয়েছে। যারা খুব সহসায় চাকরিতে যোগদান করতে পারবেন আজ অফার হাতে নিলেন। এমন কয়েকটি বিষয় যখন প্রায় সকলের কাছে পরিষ্কার, প্রায় সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ, তখন বোধ হয় প্রত্যেকেই বলবেন যে না, এটা তো দারুণ বিষয়, সরকার হাতে হাতে অফার দিচ্ছে। আমি তার আগেও মুখ্যমন্ত্রী যখন এই অফার দেওয়ার কর্মসূচিতে অংশ নিয়েছেন, কথা বলছিলেন, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। আমরা এতটুকু বলি, সরকারের যে বিষয়গুলো খুব দরকার সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য, সেগুলো খুব গুরুত্ব সহকারে আমরা তুলে ধরি। আমরা মনে করি যে সরকার যেখানে গুরুত্ব দিয়ে চাকরি দিচ্ছে, বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে, শূন্য পদ পূরণের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে, সর্বোপরি চাকরি দেওয়ার অর্থ এই নয় যে সেখানে বেকার সমস্যার সমাধান করা। আজ এই কথাটা বললেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। সেখানে চাকরি দেওয়া মানে সেখানে দপ্তরগুলো সচল রাখা, দপ্তরগুলো সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব সহকারে যারা কাজ করবেন, কর্মচারীদের আছেন, তাদের রেখে মানুষের কল্যাণকর কাজগুলোকে ত্বরান্বিত করা। এখন প্রশ্ন হলো বেকার সমস্যার সমাধান তাহলে কিভাবে? যে চাকরির অফারগুলো আজ দেওয়া হয়েছে টিপিএসসির পরিচালিত পরীক্ষার মাধ্যমে তারা উত্তীর্ণ হয়েছেন, তারপর দপ্তরের মাধ্যমে সেগুলোকে অফার দেওয়া হয়েছে। খুব সহসায় তাদের অফার প্রাপ্তির পর তারা সম্মতিপত্র দপ্তরকে জানাবেন, তারপর তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে বলে খবর। তবে খুব শীঘ্রই সেই কাজটা করার উদ্যোগ দপ্তর নিচ্ছে, যদিও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দিন তারিখ ঘোষণা হয়ে গেলে সেটা বোধহয় আর সম্ভব হচ্ছে না, খানিকটা দেরি হতে পারে। যাই হোক, তারা অফার হাতে পেলেন এবং আশা করা যায় প্রায় সকলেই, অফার প্রাপক প্রায় সকলেই চাকরিতে যোগদান করবেন, রাজ্য সরকারের দপ্তরে যোগদান করবেন, সেই প্রত্যাশা রইল। তার পাশাপাশি নিঃসন্দেহে একটি কথা কি বলতে ইচ্ছে হয় না, প্রত্যেকের কাছেই তো সেই কথাগুলো গুরুত্বপূর্ণ। আর যারা অফার হাতে পেলেন, সরকারের দপ্তরে চাকরিতে যোগদান করবেন, মন্ত্রী সেই অনুষ্ঠানের উদ্বোধন করলেন বা কথা বললেন, সেই অনুষ্ঠানে বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন, প্রায় প্রত্যেকেই সেই কথাগুলো শুনলেন। রাজ্যের মানুষের কাছে কথাগুলো প্রায় মানুষের কাছে পৌঁছে গেছে। যারা সামাজিক মাধ্যম দেখেন, সংবাদ মাধ্যম দেখেন, মন্ত্রীর ফেসবুক পেজ ফলো করেন, প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণভাবে বিষয়টা পৌঁছে গেছে। তাহলে কি এ রাজ্যের প্রায় প্রত্যেক বেকাররা, তাদের মা বাবা, তাদের অভিভাবকরা, তারা কি বলতে পারেন না যে চলুন মাননীয় মন্ত্রী, এ রাজ্যের সব বেকারদের মুখে হাসি ফুটুক, এই ব্যবস্থা আপনি করুন? কেউ কেউ বলবেন যে হ্যাঁ, সরকারের প্রত্যেকের কাছে বোধহয় সেটা খুব গুরুত্বপূর্ণ। এই কয়েকটি কথা যদি এই রাজ্যের সব বেকারদের কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া যেতে পারে, তাহলে তখনই বোধহয় সম্ভব হবে এই কথাটুকু বলা, সবকা সাথ সবকা বিকাশ, আর সঙ্গে সঙ্গে আরো কয়েকটি কথা জুড়ে যারা প্রচার করেন তাদের কথা তখনই বাস্তবায়িত হবে। তার আগে বোধহয় অসমাপ্ত থেকে যাবে কথাটা, নিছক রাজনৈতিক ছন্দে কথা বলা সম্ভব হবে, প্রকৃত অর্থে নয়, প্রকৃত ভাবনা, প্রকৃত অর্থ বহন করার ক্ষেত্রে নয়। আমরা কথা শুনি, মন্ত্রীর বক্তব্যের অংশ বিশেষ শুনি। আপনারা জানেন যে আমাদের রাজ্যে 1178টা গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি আছে। সবগুলি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে আমরা 1168 পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে কৃষি সখী নিয়োগ করব। সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি টেক আপ করেছে।
উদ্যোগ নিয়েছে কৃষি সখী আমরা নিয়োগ করব। তো এগুলিকে সামনে রেখে আমরা এগোচ্ছি। আপনারা যারা আজকে এখানে আসছেন, চাকরি দিয়েছেন, চাকরি 10 না 79 দপ্তরটাকে মনে করতো আপনার যারা অফার প্রাপ্ত। ডিগ্রি ঠিক আছে, ডিগ্রি আছে আপনার 79, অর্থাৎ আপনি যতদিন দপ্তরে কাজ করবেন, যাতে আমার কৃষক অন্নদাতা বন্ধুরা মনে রাখবেন, আমাদের কৃষক এবং চাষি পরিবার সংখ্যা আমাদের রাজ্যে বর্তমানে রয়েছে প্রায় কত 3 লক্ষের মতো, 3,07,000 কৃষক সংখ্যা, কিন্তু আমাদের 42 লক্ষ লোক আছে। কিন্তু তবে উচিত প্রত্যেক দপ্তরে শূন্য পদগুলি এইভাবে পূরণ করা, হয়তো তাদের অতিরিক্ত সব অফার হাতে দেওয়া, এটা অন্য কোনো বৎসর কোন মন্ত্রিসভার আমলে আমি দেখিনি, কিন্তু বামফ্রন্টের আমলে দেখেছি শিক্ষা দপ্তরে কারা কারা অফার এর জন্য প্রস্তুত হয়েছে এইটা লিস্ট আনিয়ে দিয়েছেন শিক্ষা অধিকর্তার অফিসে। এইটা আমি দেখেছি, এটা 1979 সালে এরকম হয়েছে। কিন্তু এখন তারা যেটা করছেন এটা এমন একটা ভাব যে তারাই হত্যাকর্তা বা তাদের দ্বারাই হয়েছে, এটা বোঝানোর চেষ্টা করছেন, অর্থাৎ বেকারদের তাদের আয়ত্তে আনার চেষ্টা করছেন। কিন্তু এটা দিয়ে তো সমস্যার সমাধান হবে না। প্রত্যেকটি দপ্তরের শূন্য পদ, তাদের নতুন করে পদ তৈরি প্রয়োজন নেই। গত সরকারের আমলে যে পদগুলি ছিল সেগুলি পূরণ করুক, তাতেই যথেষ্ট। এবার পুলিশ থেকে শুরু করে টিএসআর, এগ্রিকালচার দপ্তর এবং মহাকরণ, বিশেষ করে মুখ্যমন্ত্রীর সচিবালয়, আমি অনেকদিন বলেছি শুধু একজন গ্রুপ ডি কর্মচারী আছে, আর কিছু নেই, হাওলা দৌড়াত করে চলছে মুখ্যমন্ত্রীর অফিস। কাজেই এগুলি পূরণ করা প্রয়োজন। আলোড়ন সৃষ্টি না করে কাজ করুক, এটা জনসাধারণের উপকারে আসবে, এটাই আমার বক্তব্য। নমস্কার। এবং নিঃসন্দেহে আজকের মন্ত্রীর বক্তব্যের বেশ কয়েকটি বিষয় বা বেশ কয়েকটি লাইন খুব গুরুত্বপূর্ণ। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি মন্ত্রী তো অনেক কথা বললেন, টিভির সাউন্ডটা বন্ধ করুন। হ্যাঁ, কৃষিমন্ত্রী অনেক কথা বললেন। আমাকে একটা প্রশ্ন করুন, আপনাদের কাগজে আমি পড়ছিলাম যে ওনার মিসেসকে একটা ফুড ডেভেলপমেন্টের ক্লাস, ওনার মিসেসকে 25 বছর রিঅ্যাপয়েন্টমেন্ট দিয়ে যাচ্ছেন। তো উনি কি যা বুঝতে পারছেন না এই রাজ্যের বেকাররা অবারিশ হয়ে যাচ্ছে? এই রাজ্যের বেকারদের যদি আমি এখানে একজন ক্লাস ফুডে দিতে পারি, তাহলে তো একজন বেকারও এখানে কমলো, বাঁচলো। ওনার ছেলেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর করে দিয়েছেন জিবিতে, উনি তো ওনার সংসারটা গুছিয়ে ফেলেছেন। তো উনি অন্যের জন্য কি করবেন? অন্যের জন্য কি করবেন উনি? আর এই যে বেকাররা যে নিরাশা তো হবে, এটা একটা রাজীবদ্ধ দেখানো হয়েছে। কালকেই পঞ্চায়েতে, আপনাদের কাগজে যা বললাম, কালকে হয়তো পঞ্চায়েতের নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে, হবেই, কালকে হবে। কালকে হলে তো এই যে যারা আশায় ছিল তারা তো নিরাশায় হয়ে গেল। তারপরে চলতে থাকবে অগাস্টের ইয়ে পর্যন্ত। এরপরে তারা দেবে কি দেবে না সেটা হলো তাদের ব্যাপার। হ্যাঁ, তাদের ব্যাপার কতটুকু কি করবে। তো এইভাবে লালিপপ দেখিয়ে দেখিয়ে একটা নির্বাচন আসলে পরে, আসার আগে এবার বৈতরণী পার হয়ে যায়, যেটা পরে আর ভুলে যায়, তখন আর এসব নিয়ে হয় না। আর 2022 সনের টেক পাস করার অল্প কিছু টিচার 300 সামথিং হবে, তাদেরকে এখন পর্যন্ত নিয়োগ করতে পারেনি। স্কুলগুলিকে ফাঁকা। আমি প্রায়ই দেখি, আমি এদিক দিয়ে যাই, বিজয়কুমার স্কুল একটা বাজলেই ছুটি হয়ে যায়। এভাবে সবটি স্কুলে এইভাবে চলছে। এই নিরাশা যুবকদের অপারেও হয়ে যাবে। তো এইসব লালিপপ দেখিয়ে ধর্মের নামে রাজনীতি করে
এইসব কি কি হচ্ছে এটা? এটা তো ঠিক নয়। এখন গানে গঞ্জে ঠিক মতো কাজকর্ম পঞ্চায়েত করতে বা আপনাদের চ্যানেলে দেখি রাস্তাঘাট নেই, জল নেই, স্বাস্থ্য নেই, স্বাস্থ্য পরিষেবা নেই, তারপরে বিদ্যুৎ থাকে না, বিদ্যুতের মাসুলও বাড়িয়ে দিয়েছে। তখন চলবে কি করে? বাজার আগুন আগুন দাম। হ্যাঁ, রিক্সাওয়ালা বলছে আমাদের রুজি রোজগার হয় না, আমরা ঠিক মতো সংসার চালাতে পারছি না, কিভাবে আমরা চলবো? আমাদের তো অবস্থা করুন। এভাবে উনি যেটা বলছেন, ওনার বলা আর নিজের নিজের একটা আয়না দিয়ে দেখুক না উনি, যে উনি কি কি করেছেন, উনি কোথায় গিয়ে দাঁড়িয়েছেন, ওনার এলাকায় কি কি যেরকম রোজগার করছেন। হ্যাঁ, ওনার এলাকায় যুবকরা কিভাবে রোজগার করছে উনি একবার দেখুক না। হ্যাঁ, এইভাবে তো মানুষকে ধোকা দিয়ে বেকারদের নিরাশা করে কোনো লাভ হবে? কারোর একটা অফার দেবে যে ওরা নিরাশা হবে। আপনি যেটা বলছেন ঠিক আছে, এরা অফার পেয়েছে, জয়েনিং করতে করতে তো অগাস্টে পার হয়ে যাবে। কারণ কালকে হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আপনাদের কাগজে যা পড়লাম তাতে বুঝতে পারলাম কালকে নির্বাচন ঘোষণা হয়ে গেলে তো সবকিছু বাতিল হয়ে গেল। যারা যারা পুলিশে দিয়েছে, যারা ফায়ার সার্ভিসে দিয়েছে, লোকগুলি নিয়োগ করুক না। লোকগুলি যেগুলো দপ্তরগুলি খালি আছে সেখানে লোকগুলি নিয়োগ করুক। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি খড়গপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমরা আগে দেখতাম অফার ডাক মাধ্যমে যায়। এখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এক দুটি অফার হাতে দিয়ে মানে একদম প্রচার করছেন, আমরা বেকারদের জন্য চাকরি দিচ্ছি। আমাদের 7টা বিধানসভা কেন্দ্র যদি হিসাব করে দেখেন 473 জনকে নিয়োগ করা হয়েছে, কিন্তু কোনো বিধানসভায় একটি চাকরিও নেই। একটি বিধানসভায় যদি দুটি চাকরি হয় বা একটি চাকরি হয়, তাহলে দিকে বেকার সমস্যা শেষ হয়ে গেছে। ওনারা একদম মিডিয়ার মাধ্যমে এত বড় বড় বলছেন আমরা চাকরি দিচ্ছি, আমরা চাকরি দিচ্ছি। কত গরিব মা বাবা তাদের ছেলেদের লেখাপড়া শিখিয়ে তাদের ভবিষ্যৎ, গরিব মানুষ নিজের মা বাবা আশা করে আছেন যে আমার ছেলেটা একটা চাকরি পাবে, কিন্তু চাকরি কারা পেয়েছে? বাইক বাহিনী, হ্যামলেট বাহিনীর লোক যারা, তাদের ঘরে। আমরা গত পরশুদিন পেপারে দেখতে পেলাম ইন্দ্রনগর ডায়েরিতে কোনো ইয়ে নেই, কোনো মানে আপনার ইন্টারভিউর কোনো কল নেই, কোনো কিছু নেই। ওখানে 6 জন লোক নিয়োগ হয়ে গিয়েছে, তা নিয়ে ভীষণ আলোচনা হয়েছে। আমরা যারা ছেলে মেয়েদের মানুষ করেছি ভবিষ্যতের আশা চিন্তা করে, কিন্তু আমাদের তো এই আশা আর হবে না। তো হবে ওই বাইক বাহিনী, হ্যামলেট বাহিনী, নেতার ভাই, নেতার ভাগিনা, ওই নেতার ছেলের বউ। তাই আমি মাননীয় মন্ত্রীর নিকট প্রার্থনা করছি, আপনারা দেখে অফারগুলো সঠিকভাবে ছাড়ুন। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কুমার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। দেখাচ্ছেন যে মন্ত্রী বলছেন, কি কি বলছেন জানি না, তবে আমরা অনেকেই জানেন যে প্রতিশ্রুতি ছিল পূর্বে সেই অনুযায়ী বছরে 50,000 চাকরি।
তাহলে 6 বছর বা সাড়ে 6 বছর চলে 3 লক্ষের উপরে চাকরি হওয়ার কথা। হ্যাঁ, সেদিন দেখলে আমার একজন কে জানি বললো, আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখছি, হয়তো সবসময় টাইম পায় না, দেখলাম 13,000 কতজন, 13,000 না সামথিং এরকম একটা রেগুলার নিয়োগ হয়েছে করেছে। তো ঠিক আছে, আপনারা ইতিমধ্যে বেকারদের জন্য বা চাকরি নিয়ে রাত্রে 9টার সময় লাইভ করেছে, হ্যাঁ, ধারাবাহিক হয়ে চালাচ্ছে, মানে খুবই ভালো উদ্যোগ। এটা মন্ত্রীরা কি বলছে না বলছে, আর পাবলিক কি বলছে, পাবলিক মানে জনগণ কতটুকু মানে পেয়েছে, কতটুকু খারাপ পায়নি, সেগুলো তো জনগণই বুঝে। মন্ত্রীর কথা, রতনলাল নাথ মহোদয়ের কথাকে মানে কতজন গুরুত্ব দেয়। আপনারা মিডিয়া অবশ্যই মানে কি বলবো, আপনারা জনগণের মুখ যেতে হবে। রতনলাল নাথ মহাশয়ের মানে কয়জন পাবলিক পাত্তা দেয় ত্রিপুরাতে, আমার বিধানসভা পাচ্ছিলাম, হ্যাঁ, এটা তো আপনারা জানেন। হ্যাঁ, তো মানে পাত্তা দেয় বলতে কোথার জন্য, কোথায় আর বাস্তবতার মানে দূরত্ব থাকে বা সামঞ্জস্য বজায় থাকে না, তার জন্য এটাই বলবো। ঠিক আছে, মানে 3 লক্ষ হয়নি, আরো 13 লক্ষ হয়েছে, 12-13,000 সম্ভবত। আরেকটা জিনিস বলবো যে আপনারা জনসচেতনতার জন্য অনুরোধ করছি, আমার কথা যে আপনারা চলতে হবে তেমন কোনো কথা নেই। জনসচেতনতার জন্য সব একটু অনুষ্ঠান করবেন। যেমন গত 28 জুন 2023 সালে আমাদের কুমারঘাট মহকুমা রথযাত্রা উল্টো রোডে মানে বেশ কতজনের প্রাণহানি হয়েছিল। তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তারপর আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি খুশি হন, আবার রিপোর্ট করার জন্য জানিয়েছিলেন, হ্যাঁ, ডক্টর মানিক সাহেব মহোদয়। তারপর উত্তরপ্রদেশের হাতরাসে প্রায় মিডিয়া সূত্র অনুযায়ী 121 বা 23 জন মারা গেছে বন্ড সাধুরা, যে সাধু আশ্রম মানে স্টেট পুলিশের কনস্টেবল ছিল। আমাদের রাজ্যে যদি এরকম থাকে, জনসচেতনতার জন্য এরকম একটা অনুষ্ঠান করলে আশা করি শাসক বিরোধী যারা স্বচ্ছ লোকের মানসিকতার লোক তারা কিন্তু মানে খারাপ পারবে না। এটা নিয়ে কিন্তু প্রচন্ড চলছে দেশের মধ্যে। আপনি জাতীয় মিডিয়া এগুলি মানে বিশাল ভাবে চলছে। আমাদের ওই মনে পড়ে গেল কত কুমারঘাটে 1 বছর উত্তীর্ণ হলো, ফেরার হচ্ছিল 28 জুন 2023। হ্যাঁ, একটু দিন সামনে রবিবারে মানে যাত্রা শুরু হবে তিথি অনুযায়ী। এগুলি আপনাদের মিডিয়া কিন্তু অনেক ভূমিকা পালন করে। আপনাদের মধ্যে বলতে আপনাদের এই যে চ্যানেলটা এটি লাইভ অনুষ্ঠান চলে 1 ঘন্টা, কিন্তু ত্রিপুরাতে অনেক আছে, আগে চলতো, নাম বলবো না, কিন্তু আর এগুলি করে না। এগুলি ওই আমার অনুরোধ জনসচেতনতার জন্য ওই আসতে কিন্তু আমার রথযাত্রা আপনাদের মানে আগরতলা না, সারা ভারতবর্ষে কিন্তু চলবে। কিন্তু যারা জনসচেতন ভাবে চলে, মানে ভক্তি ভালো, অন্ধভক্তির জন্য ভালো নাও আসে, আর সংস্কার ভালো, কুসংস্কার যেন ভালো নাও আসে। নিজের সচেতন থাকুন। আবার যদি এরকম দুর্ঘটনা হয় হাতরাস আর ত্রিপুরার কুমারঘাটের মতো যাতে না হয়, আপনারা একটু প্রচার করলে ভালো হবে। এটাই বলুন। ধন্যবাদ দাদা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? কাজের দাবিতে এবং নেশার বিরুদ্ধে ডিওয়াইএফআই রাজ্যব্যাপী আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি। এই সময়ে আমরা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যের যুব সমাজকে সরকারের নীতির কারণে একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কর্মসংস্থানের সংকট, শূন্য পদের নিয়োগ নেই, আর অন্যদিকে নেশার কবলে পড়ে আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই আজকে থেকে গোটা ভারত রাজ্যব্যাপী ডিওয়াইএফআই আমরা এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি এবং এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে সদর বিভাগে মিছিল এবং সভা সংগঠিত হবে। রাজ্যে যেভাবে
যুবকদেরকে নেশার কবলে পড়তে হচ্ছে এবং বিশেষ করে যুবকরার যে অবস্থা, বিভিন্ন দপ্তরে শূন্যপদগুলি খালি পড়ে রয়েছে, সেই পদগুলি পূরণ করার ন্যূনতম ভূমিকা নিচ্ছে না ট্রিপল ইঞ্জিনের যে সরকার। ওনারা বলেছিলেন যে ওনারা যতদিন সরকারে থাকবেন বা ওনারা যদি আবার ক্ষমতায় আসে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এই ট্রিপল ইঞ্জিনের সরকার করবে, কিন্তু আমরা গোটা রাজ্যে লক্ষ্য করছি নিয়োগ প্রক্রিয়া দিনকে দিন বাতিল হয়ে যাচ্ছে এবং বিশেষ করে সর্বভারতীয় যে প্রবেশিকা যে পরীক্ষাগুলি হচ্ছে সেগুলি কেলেঙ্কারিতে নিমজ্জিত হচ্ছে এই সরকার বলে আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে আমরা এই মিছিল সংগঠিত করলাম। 2022 সালে এবং আগরতলা একদিকে বলতে পারেন মন্ত্রী অফার হাতে তুলে দিচ্ছেন, নিঃসন্দেহে উদ্যোগ ভালো, সরকারের উদ্যোগ, এ রাজ্যের প্রত্যেকে সেটাকে স্বীকার করে নেবেন। তার পাশাপাশি বেকারদের হয়ে বেকারদের জন্য সেখানে বিভিন্ন ইস্যুতে আন্দোলন চলছে, বামপন্থী ছাত্র যুব সংগঠন যুবকরা সেখানে সামিল হয়েছেন। তার পাশাপাশি 2022 সালে টেট উত্তীর্ণরা আগরতলায় আবারও শিক্ষা ভবনের কাছে এলেন এবং তারা তাদের বক্তব্য তুলে ধরলেন। তাদের নিয়োগের বিষয় নিয়ে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে, কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা এখনো স্পষ্ট নয়। আমরা টেট উত্তীর্ণ বেকারদের কথা শুনি। 2022 সালে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট, বিগত 2022 সালে ডিসেম্বর মাসে আমাদের পরীক্ষা নেওয়া হয়। যখন পরীক্ষা নেওয়া হয় তার আগে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেছিলেন যে যারা 2021-এ পরীক্ষা দিয়েছিল তাদেরকে 22 নিয়োগপত্র দেওয়া হয়েছিল, বলেছিল সবাইকে নিয়োগ করার পর আরও আমরা 538 জনকে নিয়োগ করতে পারি। কিন্তু যেহেতু আমাদের কাছে পাশ করা ক্যান্ডিডেট নেই, তাই আমরা আবার পরীক্ষা নিচ্ছি, যারাই কোয়ালিফাই হবে তাদেরকে নিয়োগ করা হবে। তো আমরা এই আশা নিয়ে পরীক্ষায় বসি এবং পরীক্ষায় বসার পর আমরা যখন রেজাল্ট জানতে পারলাম যে আমরা শুধুমাত্র 40,000 ক্যান্ডিডেটের মধ্যে শুধুমাত্র আমরা 65 জন পাস করেছি, তখন আমরা আরও অনেক উৎসাহিত হলাম। আমাদের ভিতরে অনেক আনন্দ জাগলো যে আমরা সহসাই আমরা আমাদের চাকরিটা পেয়ে যাব। কিন্তু বিগত 1.5 থেকে 2 বছর ধরে আমাদের যে বিষয়টা, অর্থাৎ আমাদের নিয়োগ ব্যাপারে যে বিষয়টা, এটা ঝুলিয়ে রাখা হয়েছে। আজ পর্যন্ত এটার কোনো সুরাহা হচ্ছে না। আমরা দেখতে পেলাম কিছুদিন আগে যে বিধানসভা অধিবেশন, ওই অধিবেশনে আমাদের মাননীয় এখন যে শিক্ষামন্ত্রী আছেন, আমাদের মুখ্যমন্ত্রী স্যার বলেছিলেন যে এনসিটি থেকে ক্লিয়ারেন্স পেলে পরে আমাদের নিয়োগ করা হবে। তো এনসিটি থেকে সমস্ত ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরকে, শিক্ষা দপ্তর সমস্ত ক্লিয়ারেন্স পেয়ে গেছে। এখন আমাদের নিয়োগ করতে কোনো অসুবিধা নেই। আমরা দপ্তরের সঙ্গে সেই বিষয় নিয়ে বারবার দেখা করি, আজ পর্যন্ত আমরা অনেকবার দেখা করেছি, কিন্তু দপ্তর আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, আমাদেরকে বলে যে আমাদের কাজ চলছে এবং আমাদের যে ফাইলটা সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে। আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি যে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কোনো ফাইলই নেই। গত 5 মাস ধরে আমাদের সঙ্গে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে, আমাদের সঙ্গে এরকম ছেলেখেলা করছে। আজকেও আমরা আসলাম যে আমাদের বিষয়টা কি হচ্ছে বা কত দূরে এগিয়েছে সেটা জানার জন্য, কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে চাই। এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। আপনারা জানেন যে বিদ্যালয়গুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে, যেখানে হাজার হাজার শূন্যপদ খালি, আমরা শুধুমাত্র টেট 1 এবং 2 মিলিয়ে শুধুমাত্র 361। আমাদের কেন নিয়োগ করা হবে না? আমরা মাননীয় শিক্ষামন্ত্রী তথা এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ রাখছি। নমস্কার, বলছি ফায়ারপুর থেকে। হ্যাঁ বলুন। আজকে তো দেখাইতেছেন যে আপনার চ্যানেল থেকে একদিকে অফার আর একদিকে বেকারের নিরাশা। ঠিক এই যে আজকে যে টেটের যে দেখাইতেছেন যে একটা মেয়ে, মানে তার 2 সন্তান, সে কত মানে কইরা কইতাছে, আমার ভিতরে চোখের জল আসতেছে যে এই 2 সন্তান নিয়ে টেটে পরীক্ষা দিয়ে পাস করলো, এখন পর্যন্ত তাদের বয়স উত্তীর্ণ হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী স্যার কি দেখে না বা শুনে না? কষ্ট আইছে সাধারণ মানুষ। আমি একজন মা, আমার ভিতরটা মানে সত্যি আমার কাছে মেয়েদের জন্য কত কষ্ট দিয়ে সংসার করছে, 2টা বাচ্চা, এরপরে তারপরে পড়াশোনা করলো, কইরা পাস করলো, করে সে রাস্তা চাকরি লেগে বেটার মানে রাস্তার দ্বারাই তৈরি। সরকার তো ঠিক স্বচ্ছতা ঠিক মাইনে তারা পরীক্ষা চালো, তাইলে কই স্বচ্ছতা রইল? এটাই আমার প্রশ্ন আর কি। নমস্কার, কে বলছেন? হ্যালো,
অনুরোধ রাখছি যে আমরা শুধুমাত্র 361 জন আমাদের যাতে বিদ্যালয়মুখী প্রতিষ্ঠা করা হয়। আর একটা বিষয়, আমি আগরতলা থেকে বলছি, আপনাদের লাইভটা দেখার পর আমি কল করেছি। হ্যাঁ বলুন। আর একটা ঘটনা যেটা আজকে দেখলাম, মানে আবারও টেট কোয়ালিফাইড যারা ক্যান্ডিডেট ওরা আবার বললো স্যারকে, বারবার বলছে যে আমাদেরকে নিয়োগ করা হোক। আমাদের শিক্ষা ব্যবস্থা বা যে কোনো একটা দেশের যদি একটা ব্যবস্থাকে দুর্বল করার কোনো মানুষের প্রক্রিয়া বা কোনো একটা মানসিক দৃষ্টিভঙ্গি থাকে, আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে নষ্ট করে দিলে প্রত্যেক মানুষ একেবারেই বোকা হয়ে যায়। আর গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে শিক্ষা ব্যবস্থাকে কিভাবে দুর্বল করা যায়, শিক্ষা ব্যবস্থাকে কিভাবে মানে একদম মেইন স্ট্রিম থেকে সরিয়ে আনা যায়, সেটা ব্যবস্থায় চলছে। ওরা কোয়ালিফাইড, ওরা যোগ্যতা আছে, তাই ওরা টেট পরীক্ষা পাশ করেছে এবং এতজন ক্যান্ডিডেটের মধ্যে মাত্র 300+ ওরা কোয়ালিফাই করেছে। এখন ওদেরকে জব দেওয়া হচ্ছে না। একজন ছিল যে বাচ্চা নিয়ে, এইগুলি দেখেও যদি আমাদের গভর্নমেন্ট কিছু না করে ওদের জন্য এবং ওদেরকে ওদের কথাগুলি না বুঝছে, কারণ ওটা কোয়ালিফাইড, they are qualified candidates, they are not lay people, not like us, and this government is not listening to them. They have degrees, they have qualification, they need the job, they want to serve our nation, that is our state, but tell it to our government, he is not listening. আমার মনে হয় এটা সব থেকে বড় প্যাথেটিক একটা সিচুয়েশন, যেখানে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো একটা শিক্ষা ব্যবস্থা দিতে পারবো না। কারণ যদি ভালো শিক্ষক আমরা স্কুলে না যাই, বিদ্যাজ্যোতি রেজাল্ট অলরেডি উই হ্যাভ সিন, আরো খারাপ হবে। এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। তো বেকারদের সমস্যা আরো বাড়বে, আর আরো অনেক কিছুই বাড়বে, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমার মনে হয় আমরা ভালো জায়গায় নিয়ে যেতে এখনো পারিনি। দেশের ইলেকশনের পরেও আমরা কিছু করতে পারিনি, আর আমার মনে হয় না আরো কয়েকদিনের মধ্যে আমরা কিছু করতে পারবো, কারণ উনি কারো কথাই শুনছে না, শুনতেই রাজি নয়। যদি শুনতো তাহলে মনে হয় ওদের কিছু হয়ে যেত। এটাই। থ্যাংক ইউ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? অনুরোধ রাখছি যে আমরা শুধুমাত্র 361 জন আমাদের যাতে বিদ্যালয়মুখী প্রতিষ্ঠা করা হয়। আর একটা বিষয়, দপ্তরের মন্ত্রী যেহেতু তিনি, ওনার সঙ্গে দেখা করার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট এই পর্যন্ত 14 থেকে 15 বার আমরা চেয়েছি, কিন্তু কোনো সদুত্তর পাইনি। দেখা করার জন্য অনেক চেষ্টা করেছি, তাছাড়া ক্যাবিনেট ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে আমরা দেখা করার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখা করার সময় যখন যাই তখন ওনারা বলেন যে যেহেতু ওনাদের হাতে দপ্তর নেই তাই ওনারা কিছু বলতে পারবেন না। এখন আমরা যাবোটা কোথায়? আমাদের এর দেখুন, ভোট যখন আদায় করে নেতারা, তখন দেশটা দেখার যে ভোটাররা হয়ে যায়। যখন ফাঁস করে গভর্নমেন্ট করে, তখন তারা কিভাবে রূপ পাল্টায় দেশটা সর্বনাশ করার লাগে। দেশের পয়সা দিয়া বেকাররা চাকরি দিবে, বেকাররা আরো উন্নতি করবে, তারা কিভাবে কাজে লাগা যায়, কিভাবে তারা তাদের কাজের মাধ্যমে হাজার লোকের, লক্ষ কোটি লোকের উদ্ধার হবে, সেই চিন্তা ভাবনা কাজ করার দরকার, চাকরি দেওয়ার দরকার, ছেলেরা কাজে লাগানোর দরকার। আর কেমন একটা বৈষম্য সরকার, তারা শিক্ষা ব্যবস্থাটা পর্যন্ত সবকিছু তো তাদের বেকাররা তো সবকিছু বরবাদ করে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থাটা বরবাদ করার লেগে এখন উঠতে পড়ে লাগছে আজকে কয়টা বছর। 1 বছর যদি একটা ছেলে ফেল করে, তাহলে এই ছেলেটা মন মানসিকতা কি জানেন তো, এই ছেলেটা আর পড়াশোনা হয় না। তো এইরকম ভাবে তারা গন্ডগোল বাজাইতেছে। আর যেগুলো কিছু ফাঁস করতেছে, আমি অনেকদিন আপনারা বুঝি, যদি তাদের পরীক্ষার খাতাগুলি আপনারা দেখতে পারতেন তাহলে বুঝতে পারতেন তারা কি রকম নাম্বার পাইয়া পাস করে। এখানেও দেখেন একটা চতুর্বাজি চলছে, ফেল করার পর পাস করে দিতেছে, ফেল করার পর পাস করে দিতেছে। ভারতবর্ষে কি লাগু পাইছে এই জিনিসটাই বেকাররা বুঝতেছিলাম। ভারতবর্ষটারে এই যে আমি বলছি যে বিদেশি চক্র ভারত
ভারতবর্ষের ঘাস করে লেগেছে। আর আমরা মুখ্যমন্ত্রী হন, যারা প্রধানমন্ত্রী যারা হয়, তারা লুভে লালসে তারা গোলাম হয়ে যাবে। এই বিদেশি যারা শাসক দেশটা তারা গোলাম, তারা লুভে সব বুঝে রয়েছে। মুখ্যমন্ত্রী বিশাল পাওয়ার, সবাই তার করে, প্রধানমন্ত্রী সবাই তার করে, সরকারি ডাক বাংলা, কোটি কোটি টাকার গাড়ি অপচয়, কোটি কোটি টাকা মাইলিং। এই যে একটা ভারতবর্ষের পরিণাম, এই পরিণামটা একটা মুক্তি পাওয়া এত সহজ না। আর দেখেন সবচেয়ে আর একটা সর্বনাশ করছে, বেকার যারা, শিক্ষিত বেকার যারা, তারা একদম বরবাদ করে দিয়েছে। এখন মূর্খ যারা, এরা তো বেকার পাওয়া যায় না। একদম যারা গ্রামে গঞ্জে শহরে বন্ধুরও লেখাপড়া না জানে, তারা লাগাই দিচ্ছে বিভিন্ন রোজগারের পথে, খারাপ পথে। নেশা বেচো, মদ বেচো, গাঁজা বেচো, পেট্রোল বেচো, ওই বেচো, সেই যেগুলি ওই বুধ কাজের মধ্যে লাগাই দিচ্ছে। জায়গার দালালি করো, যত রকমের নোংরা কাজ আছে এগুলি করো। আর ইডিরে দিয়া মানে এখন লাইট বানায় রাখতে দিচ্ছে। এই যে বিদেশি পলিসি, বিদেশিদের পলিসি ভারতবর্ষে লুসকান্ডা, ভারতবর্ষের লোকেরা হইতেছে, এই কথাটা যেন মনে রাখে। এইভাবে আন্দোলন করলে হবে না। বেকাররা ওই আপনারা ওই ক্যামেরার সামনে এই করলো সেই করলো, এই আন্দোলনে পেট ভরতো না। আন্দোলন তীব্র আন্দোলন করতে হবে, একদম চুরমার করে দিতে হবে। মৃত্যুর ভয় করলে আর বাঁচার রাস্তা নাই। আগে থেকে যদি সতর্ক না হয়, এরা যদি শক্তিশালী হয়ে যায়, তখন আর তারা কিছু করতে পারবে না। এই সর্বনাশের জন্য আমাদের যে মূল নিবাসী যারা প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, রেমিট মিনিস্টার, ফিনান্স মিনিস্টার হইতেছে, এরা কিন্তু সম্পূর্ণ রকম দায়ী। শুধু একমাত্র লোভে আর লালচের লেগে, তাদের পয়সা কামানোর লেগে। তারা একদিন ভাবে না যে ভারতবাসীদের দুর্বল করা মানে দেশটা দুর্বল করা। আমরা লোক তো যুদ্ধ করতেছে বিদেশিরা, যুদ্ধ করে এরা দেশটা তারার মতন করে নিতেছে। আজকে যদি এরা সংখ্যাগরিষ্ঠ এই RSS বিজেপি মনোবাদীরা, তাহলে কি পরিণাম এরা দ্বারা করে তা আপনি জানেন তো। তখন মোদী এনার কাছে দিচ্ছে ভালো নয়। আজকে এরাই কিন্তু রাস্তা করে দিছিল RSS মনোবাদীরা। যাই হোক, বাক্য চোখে মানুষ কিছু বুঝতে পারছে, যার জন্য বাইরে আইতে পারছে তাদের হাত থেকে, এই বিদেশি চক্র থেকে। এই বিদেশি চক্র ততদিন ভারতবর্ষ না ছাড়বো, ততদিন মানুষ মুক্তি পেত না। এটাই বলা যায়। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ আমি বলুন। আম্বাসা থেকে বলছি। হ্যাঁ বলুন। প্রথমে TV24 কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই এমন একটা প্রোগ্রাম উপস্থাপনা করার জন্য। দেখুন, গতকালকে GPSC এবং অন্যান্য কিছু দপ্তরের অন্যান্য কিছু দপ্তর থেকে যে কিছু অফার বন্টন করা হয়েছিল, এগুলি আমরা বেকাররা দেখে খুবই ভালো লাগছে। এটা একটা ভালো দিক। কিন্তু অপর পক্ষে যদি আমরা লক্ষ্য করি, তবে শিক্ষাক্ষেত্রে প্রায় 595, প্রায় 600-র মতো স্কুল বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, যেটা সরকারের ভালো উদ্যোগ বলে আমি মনে করি না একজন সাধারণ নাগরিক হিসাবে। সর্বতোভাবে আমি সরকারের কাছে এই আবেদনটুকু রাখবো, যেন এই যে পরিকল্পনা তারা নিয়েছে, এটার থেকে যেন তারা অবশ্যই বেরিয়ে আসে এবং শিক্ষাকে মানকে আরো কিভাবে ত্বরান্বিত করতে পারে সেই চেষ্টাটুকু জারি রাখার আমার মনে হয় প্রয়োজন। তৎসঙ্গে পরিকাঠামো সহিত আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়, যে গ্রামাঞ্চলের যে বিদ্যালয়গুলি আছে, সেই বিদ্যালয়গুলির মধ্যে শিক্ষকের প্রচন্ড অভাব। হ্যালো, আপনার কথা শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, গ্রামাঞ্চলের যে বিদ্যালয়গুলি আছে, এই বিদ্যালয়গুলির মধ্যে প্রচন্ড শিক্ষকের অভাব। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে প্রায় 2 বছর হয়ে গেছে, মানে শিক্ষকতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টেট পাস করে বেকাররা দিন দিন ধর্ণায় দিচ্ছে, কিন্তু সরকার কোনো তাদের নিয়োগ করার কোনো উদ্যোগই গ্রহণ করছে না। আমরা আমাদের আশেপাশে যে বিদ্যালয়গুলি আছে, বিশেষ করে প্রাথমিক যে SP স্কুলগুলি আছে, বিদ্যালয়গুলি, সেগুলির মধ্যে আমরা যদি দেখতে পাই ছাত্র সংখ্যা আছে
100, 150, 200, কিন্তু টিচার মাত্র আছে 1 জন 2 জন। তারা তো বিদ্যালয়ে যে যায়, তারা নাম দেখে ডাকতে ডাকতেই তাদের টাইমটুকু পার হয়ে যায়। তো এমন পরিস্থিতির মধ্যে বেকার পাশ করে বসে আছে, তাদের নিয়োগের জন্য যাতে সরকার চিন্তা ভাবনা করে, এই আমার প্রত্যাশা। তৎসঙ্গে প্রত্যাশা এই যে বিদ্যালয়গুলি বন্ধ করার যে পরিকল্পনাগুলি নিয়েছে সরকার, সেগুলি যেন অচিরেই বন্ধ করে, এটাই আমার আবেদন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি আজকে যারা আগরতলায় গেল শিক্ষা ভবনের সামনে, হ্যালো হ্যালো হ্যাঁ বলুন। আজকে যারা শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে গেল, ওরা কিন্তু আন্দোলন আজকে এমন ভাবে করেনি যে মানে পরিস্থিতি যা উত্তপ্ত হয়। আমার একটা জিনিস নিউজে দেখে ভালো লাগেনি যে আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু গত 2 দিন ধরে ত্রিপুরা রাজ্যে যে অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী যতজনকে চাকরি দিয়ে অনেক বেকার চাকরি রয়েছেন, তা 13,000 কত জানি। ব্যাপার হচ্ছে আজকে যতটুকু আমি জানি প্রায় 150 সিআরপিএফ সবার হাতে ছিল একটা করে স্টিক, ওয়াচ স্টিক। তো ওরা তো নিজের দাবির জন্য গেছে। ওরা আমার মিসেসও ছিল ওখানে, আমিও ছিলাম একজন গার্ডিয়ান হিসেবে। তার দেখে ব্যাপারটা ভালো লাগেনি। তখন আমি নিজে ভিতরে গেলাম, ভিতরে গিয়ে আমি যখন ক্যান্ডিডেটের কোনো মত বিনিময় হয়নি, তর্ক বিতর্ক হয়নি, আমি বেশ ভালো লাগেনি। কেউ যদি যদি বলে ঠিক আছে আমরা পাচ্ছি না দিতে, সবটা তো বিষয়। সবাই যদি ভাবে, ওরা যদি বলে যে হ্যাঁ 2 বছর 3 বছর তোমরা আমরা চাকরি দিতে পারছি না বা চাকরি দেওয়া যাবে না, আমার বিষয়টা হচ্ছে ওদেরকে ঝুলিয়ে রেখে লাভ নেই। হয়তো হবে না, এমন একটা ব্যাপার থাকতে পারে। তাহলে ওরা অন্য কোথাও ট্রাই করতে পারে, ওদের লাইফটাকে অন্য কোথাও দেখতে পারে যে আমার অন্য কোথাও টিকবো কিনা, টিপিএসসিতে পরীক্ষা দিতে পারে। যে কোনো বেকারের ক্ষেত্রে যারা আজকে গেল, শুধু আমার মিসেসের কথা বলছি না, সরকারটা সব কথা সবকা বিকাশ সবার জন্য করে, কিন্তু শুধু একটু বলে দিলে তো হয়। আর লাঠি নিয়ে আসার পরে রই রই করে সবাই বেরিয়ে আসছে ভিতর থেকে ভয়ে। তো কি মেসেজ যাচ্ছে সংগঠনের প্রতি, এটা দেখবে কে? ছেলেগুলা তো নিষ্পাপ, যারা গেল কেন্দ্রের ওরা তো নিষ্পাপ। এই মেসেজটা দেওয়ার মানে কি ছিল? মেসেজটা তো মেনে নেওয়া যায় না। আমি একজন গার্ডিয়ান হিসেবে আমি মেনে নিতে পারছিলাম না। তখন আমি বললাম, তখন চলো বাড়িতে চলো তুমি, কারণ এখানে কথা বলার মতো পরিস্থিতি নেই। ওরা কোনো কিচ্ছুই করেনি। আপনি খবর নিয়ে আপনারা মিডিয়াতে দেখেছেন, যারা গেছে ওরা কোনো উচ্ছৃঙ্খলের কিছুই ছিল না। এখানে এক বাস ভর্তি সিআরপিএফ নামিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সবার হাতে লাঠি, আর সবার মুভমেন্ট ছিল অন্যরকম। 2টা গেট আছে, 2টার মধ্যে সবাই দাঁড়িয়ে গেছে। মেসেজটা কি? ত্রিপুরা মানুষ কি বলছে বলে দিল তো, ওদের তো ভবিষ্যৎ, ওরা তো খরচা করে যার যার লাইফ নিয়ে ওরা চলে। সবারই তো একটা লাইফ আছে। বলে দিলে যে আমরা দিতে পারছি না, সম্ভব নেই। আবার পরীক্ষার জন্য আবার নতুন করে পরিকল্পনা হচ্ছে। না হলে না, সবার জন্য আলাদা করে তো জীবন আছে। সবাই তো আলাদা করে তো ভাবতে পারে যে হ্যাঁ আমার জীবনটা এখানে হয়নি, আর অন্য জায়গাতে আমি দেখি। মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে কয়েকবার দেখা করার চেষ্টা করেছে সবাই। আর সবাই তো বিরোধীর লোক না, এখানে কেউ বিরোধীর লোক না। বিরোধীর লোক হলে লোকসভাতে এত ভোট আসে কি করে? সদলীয় ঘরের লোক। মুখ্যমন্ত্রী সবার প্রিয় লোক। বিপ্লবের যেমন ছিল মানিক সাহ তো সবার প্রিয় লোক। উনি একবার বললেই হয় যে আমরা এখন আমাদের দ্বারা হবে না, 2 দিন পরে দেবো, না 3 দিন পরে দেবো, 2 বছর পরে দেবো, একটা কথা বললেই হয়। আর এটা বলতে পারে আমরা স্কুল বন্ধ করে দিচ্ছি কিছু, এখন সম্ভব হবে না হয়তো, তাহলে বাচ্চারা অন্য কোথায় দেখবে, ট্রাই করবে, টিপিএসসি হোক বা নতুন করে পড়াশোনা করে অন্য কোথাও দেখবে। কিচ্ছু বলা হচ্ছে না, টোটালি জিরো।
তো একটা ক্যান্ডিডেট যখন লেখাপড়া করে একটা জায়গাতে গিয়ে তৈরি হয়, চেষ্টা করে তৈরি হওয়ার, তো ওদের সঙ্গে এটা সদে হন না। হয়তো মালিক সাহেব নিজে জানেন না, আমাদের ব্যাপারটা জানেন না এত কিছু হচ্ছে, ব্যাপারটা দেখছে কে? আমার কাছে তখন এই ব্যাপারটা নিয়ে খুব খারাপ লেগেছে, কারণ ওরা বাইরে এসে খুব উত্তপ্ত পরিস্থিতি, ওরা বলছে আমাদের কাছে ভয় লাগছে, আমরা কেন এমন হবে, এমন তো হওয়ার কথা নয়, এমন তো হওয়ার কথা ছিল না। কারণ এটা তো এই রুলিং গভর্নমেন্টটা তো এমন না। আপনি মিডিয়ার ক্যামেরার মধ্যে দেখবেন হয়তো, তাহলে যে চলো, আমি আমার এই কথা বলার পরে আমার মিসেস বেরিয়ে গেছে। আমি তো এই পরিস্থিতি তো চাই না। আর কোশ্চেন থাকতে পারে যে আমরা কেন গেলাম। আজকে আমি প্রথম গেছি, যাওয়ার পরে নার্ভাস হয়েছে আমার মধ্যে, এটা তো হওয়ার কথা না। সুষ্ঠু একটা পরিকল্পনা থাকতে পারে, লাঠি দিয়ে তো হয় না। যদি লাঠিটা আসতে সবাইকে মেনে নিতে, আমি তো গাইডিয়ান হিসেবে তো আমি মাঠে নামতাম তখন। কেন এমনটা কেন হবে? সরকার লোকে কষ্ট করে দলটাকে এনেছে, লাঠি স্টুডেন্টদের উপরে লাঠি দেখানো কেন? লাঠি দেখানো মানে কি? লাঠি দিয়ে বাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বল। বলছিলাম বেকার, কারোর হাতে অফার, কেউ নিরাশায়। তা আসলে কি বলবো বলুন, আমাদের দেশে বেকার আরেকটা জিনিস হলো গরিব, এই দুটো শব্দ একদম পরিপূরক আর কি, একের পরিপূরক আরেক। বিশেষ করে আমাদের ত্রিপুরার জন্য কোনো কিছু নেই, সবাই একটা সরকারি জবের আশায় থাকে। যেরকম বাইরের রাজ্যগুলোতে বিভিন্ন রকম ফার্ম আছে, ওগুলাতে সুযোগ করে নিতে পারে। তো যাক, ফাঁকে দিয়ে একটা কথা বলতে চাই আর কি, আপনার অনুষ্ঠান বোধহয় এখন কমে গেছে, 50-এ বোধহয় শেষ হয়ে যায়। 10টায় শুভ্রজিৎদার প্রোগ্রাম থাকে তাই। আচ্ছা ঠিক আছে, কালকে বহুত চেষ্টা করেছিলাম আর কি, সম্পূর্ণ করতে পারি। যাক, যেটাই হোক, তবে আমাদের যে অবস্থান আর কি, শিক্ষা ও স্বাস্থ্য, এই দুইটাকে নিয়ে কোন রকম ভাবেই কম্প্রোমাইজ করা সঠিক হবে না আমার ব্যক্তিগতভাবে মনে করি। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, স্বাস্থ্য প্রত্যেকটা লোকের দরকার। একটা শিশু জন্মানোর আগেই তার মাকে হসপিটালে যেতে হয়, চেক আপে রাখতে হয়, সবকিছু। তারপর শিশুটা পৃথিবীর আলোতে দেখতে পায়। তার জন্য এই দুইটাকে আমি বিশেষ করে গুরুত্ব সহকারে আমাদের মন্ত্রিসভার মন্ত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। তো আসলে আমাদের রতন বাবু তো অনেক কিছু করেছেন। রতন মানে রতন, রতন বাবু কি করেছেন? ছেলের চাকরি বাগিয়েছেন, স্ত্রীর পুনর্নিয়োগ কতবার হয়েছে। উনি মন্ত্রী, উনার শুধু টাকা লাগে। উনার দেখুন না, মনপুরে শনি, আপনাদের মাধ্যমে জানি, শনির মাধ্যমে গাজার টাকা লাগে, ফ্যান্সির টাকা লাগে, সবকিছু ওনার লাগে। উনি মন্ত্রী, ওনার স্ত্রী গভর্নমেন্ট জব করে ওনার ছেলে চাকরি বাগিয়ে নিয়েছে। আর কি বাকি আছে ওনার? উনি বড় বড় মাইকের সামনে এসে নানান ভঙ্গি টঙ্গি করে আমরা দেখি প্রত্যেকটা সময়। দেখ, যদি মনে কিছু না করেন তাহলে গতকালকের একটু 1 মিনিট তো কর্মচারীদের নিয়ে কথা ছিল। ইনক্রিমেন্টটা ছিল কত? 2.5, হয়েছে কত? 3। ফিটমেন্ট ফ্যাক্টরটা কত ছিল? 1.74, হয়েছে 1.86। ডিএটাও দিয়েছে আন্দোলনের ফলে। ওই যে দিল্লি গিয়েছিল, দিল্লি গিয়ে যন্তর মন্তরের ধর্ণা দিয়েছিল, বামপন্থীরাই দিতে বাধ্য হয়েছিল। পরবর্তী সময়ে আরেকটা সরকারে আসার পর আপনাদের মাধ্যমে সমরবাবুকে বলবো, আপনি শীত ঘুম কাটিয়ে উঠুন, কর্মচারী স্বার্থে কথা বলুন। একটা চেয়ারের জন্য আর থাকবেন না।
কর্মচারীদের স্বার্থে আবার নামুন মাঠে, এটুকুই বললাম। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। না একটু আগে যে ফোনে উনি যে বলছিলেন যে আপনার কর্মচারীর টিএডিএ, ওই বিষয়টা নিয়ে আর কি। কর্মচারীর টিএডিএ সব ঠিক আছে, কিন্তু কর্মচারীরা কতটুকু কাজ করে অফিসের মধ্যে, বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন ব্লকে, ওই জিনিসটাও একটু আমাদের বোঝার জানার দরকার আছে। কারণ সবসময় তো আপনার একটা অংশ আমরা দেখি টিএডিএ নিয়ে আলোচনা, বিভিন্ন রকম সমালোচনা, সবকিছু ঠিক আছে, কিন্তু কাজ কতটুকু করে ওরা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অফিসে গেলে আমরা দেখতে পাই পঞ্চায়েতেই বলুন আর ব্লকেই বলুন, ওনার কাজের যে দশা, ওনাদের যে কাজের যে অগ্রগতি, কোনোটাই ওদের নেই। ওনাদের শুধু অ্যাটেন্ডেন্স করে কোন রকম বেতনটা মাসে গুনা, মাসে কিভাবে নিতে পারবে, এইসব লক্ষ্য ওনাদের আর কি। অবশ্যই, এবং আমরা আজ যে কয়েকটি বিষয় আপনাদের কাছে আমরা তুলে ধরেছি, কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি একজন অভিভাবক বলছি। হ্যাঁ বলছি যে দেখলাম যে আজকে বেকাররা রাস্তায় নেমেছে চাকরির জন্য। তো আমাদের যে অবস্থা, ছেলে মেয়েকে যে স্কুলে পাঠাই, আমরাও তো কয়দিন পরে রাস্তায় বসার মতো অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, কতদিন এভাবে চলবে? আমাদের তো ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে। আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আসছি। ও আমরা তো ছেলে মেয়েদের গভর্নমেন্ট স্কুল ছাড়া অন্য স্কুলে ভর্তি করার মতো আমাদের সামর্থ্য নেই। তো এইভাবে চলতে থাকলে তো হবে না, আমাদেরও রাস্তায় বসতে হবে এই বেকারদের মতন। আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে এভাবে তো চলে না, কোনো গভর্নমেন্টও চলে না এভাবে, কোনো দপ্তর ওইভাবে চলে না। আমাদের ছেলে মেয়েকে নিয়ে আমরা কোথায় যাবো যদি এরকম হয়? নমস্কার। সেদিক থেকে বোধ হয় এমন আরো কয়েকদিন দেখতে হবে, আরো কয়েকটি বিষয় নিয়ে হয়তো আপনাদের কাছে এমন উত্থাপন করা হবে যেখানে বেকাররা হতাশ, আবার কোনো কোনো বেকারদের মুখে হাসি, সরকার তার জন্য ভূমিকা নিচ্ছে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি 2022 সালে একজন টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট। হ্যাঁ বলুন। তো আমরা আজকেও বিগত দিনের মতো আজকেও আমরা টিআরবিটি দপ্তরে গিয়েছিলাম এই আশা রেখে যে আমরা একটা ভালো নিউজ পাবো, কিন্তু দপ্তরের কাছ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে দপ্তরে শিক্ষকের প্রয়োজন আছে স্কুল চালানোর জন্য, কিন্তু ওনাদের হাতে কিছু নেই। সরকার যদি চায় তাহলে আমাদের নিয়োগ করবে। তো আমরা দেখুন আজকে 2 বছর ধরে আমরা ক্যাবিনেটের মন্ত্রী থেকে শুরু করে সবার সঙ্গে দেখা করার চেষ্টা করছি। তো এখন শিক্ষামন্ত্রী হচ্ছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় স্যার। তো উনি কি আমাদের সঙ্গে এই 2 মিনিট 5 মিনিট সময় পান না এই যে বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য? আমরা কি এই রাজ্যের যে বেকার, হ্যাঁ, তা আমাদের বিষয়টাকে নিয়ে তুমি একটু ভাবতে পারেন না? তো আমরা যে জিনিসটা আজকে লক্ষ্য করলাম ওনাদের সঙ্গে কথা বলে, সরকার যদি না চায় তাহলে আমাদের কিছুই হবে না। সরকার কবে চাইবে সে প্রত্যাশায় আমরা আছি, কারণ আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি আমাদের যাতে নিয়োগ করা হয়। তো এবং আমরা সেটা কম সংখ্যক পাশ করেছি। আমাদের আবারও বিশেষ করে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী স্যারের কাছে বিনম্র অনুরোধ, করজন্য অনুরোধ করছি আমরা, আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করে বিদ্যালয়মুখী করে, নতুবা আমাদের যে বেকার যন্ত্রণা সেটা আরো দিন দিন আমাদের নিজেদেরকে অনেক মর্মাহত করছে। আমরা কিন্তু অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। সেদিক থেকে বোধ হয় এই দৃশ্য, আজকের যে দৃশ্য আরো কয়েকদিন দেখা যাবে, আমরা সেদিক থেকে বলি সব বেকারদের জন্য সরকার দায়িত্ব নিক।
সব বেকারদের মুখে হাসি ফোটাক, তখনই বোধ হয় সবকা সাথ সবকা বিকাশ তার প্রকৃত অর্থ সেখানে খুঁজে পাওয়া যাবে। অন্যথায় সেটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যারা ব্যাখ্যা করেন তারা ব্যাখ্যা করবেন। এই রাজ্যের মানুষ যারা আছেন, বেকাররা যারা আছেন, তারা মন্ত্রী, বিধায়ক, নেতা প্রত্যেকেই সেই প্রশ্ন ছুড়ে দেবেন, তার উত্তর রতনলাল নাথদের দিতে হবে। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।